হয়েছে? হ্যাঁ, কমপ্লিট করুন। আসবে। ও, কিছু করতে হয় না, জাস্ট এখানে গেলেই। হুম। আসবে। আচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নোভেল করোনা ভাইরাসের কারণে সমগ্র পৃথিবী আজ প্রকম্পিত, যার ফলশ্রুতিতে আমাদের বাংলাদেশও লকডাউনের আওতায়, যে কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘ ছুটির আওতায় পড়েছে, যার কারণে তোমরা শিক্ষার্থীবৃন্দরা তোমাদের শিক্ষা ব্যবস্থায় নানাভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেই ক্ষতির কথা বিবেচনা করে আমাদের দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষ এবং আমাদের অধ্যক্ষ সাহেব এবং উপাধ্যক্ষ সাহেবের সম্মিলিত প্রচেষ্টায় এবং আমাদের দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দের স্বরূপ উপস্থিতিতে লাইভ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এরই ফলশ্রুতিতে আজকে আমি হিসাব বিজ্ঞান ক্লাস নিয়ে আসছি। হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায় আজকে আমি তোমাদের দেখাবো। এই চতুর্থ অধ্যায়ের সৃজনশীল কোশ্চেন সমাধান করব, আর এই সমাধান নিয়ে আমি আজকে লাইভ ক্লাসে আছি মোহাম্মদ মামুনুর রহমান। তো যাই হোক, সময় ক্ষেপণ না করে আমরা সরাসরি ক্লাসে ঢুকে যাচ্ছি। চতুর্থ অধ্যায় নিয়ে আমি তোমাদের ক্লাসেও আলোচনা করেছি, সেখানে মূলত আলোচনাগুলো কিছুটা কমপ্লিট ছিল। তো আমরা সৃজনশীল কোশ্চেনগুলো ধরেছিলাম, সেখানে একটা কোশ্চেন বাকি ছিল, সেই কোশ্চেনটা আমি আজকে সলভ করব এবং পরবর্তীতে লাইভ ক্লাসগুলোতে ঠিক সেম ভাবে আমি সিলেবাস অনুযায়ী পরবর্তী ক্লাসের পরবর্তী সিলেবাসের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তারপরেও আমি একটু আলোচনা করে নিই প্রথমেই, তার কারণ মূলধন মুনাফা জাতীয় লেনদেনের ক্ষেত্রে যে জিনিসগুলো রয়েছে তোমরা ভুলেও যেতে পারো, এতদিনে হয়তো বা বই কম ধরেছো। মূলধন মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে যেটা বোঝানো হয়, সাধারণত একটা লেনদেন সংঘটিত হবার পরে সেই লেনদেনটা স্থায়িত্বকাল যদি 1 বছরের অধিক সময় হয়, তাহলে স্থায়িত্বকাল বোঝাতে 1 বছর, তার ব্যবহারযোগ্য সময়টা যদি 1 বছরের অধিক সময় হয় তাহলে সেটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, এবং যদি 1 বছরের কম সময়ের জন্য হয় তাহলে সেটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। যার ফলশ্রুতিতে আমরা আজকে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের 4 নম্বর অঙ্ক পর্যন্ত আমাদের ক্লাসে সমাধান হয়েছিল। 5 নম্বর অঙ্কটা আজকে আমরা এখানে সমাধান করব। তো আমি তোমাদেরকে 5 নম্বর অঙ্কটা একটু আগে পড়ে শোনাচ্ছি। প্রবীর ও সুপ্রিয়া দুই বন্ধু মিলে আগুয়ান ডিপার্টমেন্টাল স্টোর নামে একটি চেইন শপ চালু করেন। উক্ত শপের কিছু সংখ্যক লেনদেন নিচে দেয়া হলো। তো এখানে একটা প্রশ্ন তোমাদের আসতে পারে যে চেইন শপটা কি। আসলে চেইন শপটা নিয়ে আমি একটু কথা বলে নেই, নয়তো তোমাদের মধ্যে একটা ঝামেলা থাকতে পারে। চেইন শপটা হচ্ছে এরকম একটা শপ যেটা একটা প্রতিষ্ঠান ব্যবসা করবে, কিন্তু তার ব্যবসার আউটলেট বলি অথবা শপ বলি বা দোকান বলি, যেগুলো দেশ এবং বিদেশে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো থাকবে, এবং একের অধিক দোকান বা শপ নিয়ে সে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবে। যদি আমি একটু উদাহরণ দিই, তাহলে আমাদের দেশের জন্য এসিআই গ্রুপের স্বপ্ন নামে একটি কনসার্ন রয়েছে, সেখানে তারা এভাবে চেইন বিজনেস করে থাকে, যেটাকে তাদের ভাষায় তারা আউটলেট বলে থাকে। তারা বাংলাদেশে প্রায় তারা মিনিমাম 40 থেকে 50টা আউটলেট নিয়ে বিজনেস পরিচালনা করতেছে, আর এটি বলা হয় চেইন শপ বা চেইন বিজনেস। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। তো আমি অঙ্কটা একটু পড়ে তোমাদেরকে শোনাচ্ছি। 2017 সালের মে মাসে ধারে পণ্য ক্রয় করা হয়েছে 50,000 টাকা। মেশা দোকানে সাজসজ্জার পরিবর্তন ব্যয় 1 লাখ টাকা। পরিবহন পণ্য পরিবহন ব্যয় 1500 টাকা। মে 12 পণ্য বিক্রয় 18,000 টাকা।
মে 15 বাট্টা প্রদান 700 টাকা, মে 16 ধারে পণ্য বিক্রয় 22,000 টাকা, মে 20 দোকানের জন্য ফ্রিজ ক্রয় 45,000 টাকা, মে 22 বিদ্যুৎ বিল পরিশোধ 1200 টাকা, মে 25 কমিশন প্রাপ্তি 3000 টাকা, মে 30 লভ্যাংশ প্রাপ্তি 2000 টাকা। এবার রিকোয়ারমেন্ট গুলো একটু দেখো, আমি বলছি। ক উপযুক্ত তথ্যাদি হতে মূলধন জাতীয় লেনদেনের মোট পরিমাণ নির্ণয় করো। খ উক্ত দোকানের মে মাসের মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। গ উক্ত দোকানের মে মাসের মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। তো এখন আমরা ক নম্বরের সমাধান করব। এটা হচ্ছে জাতীয় মূলধন জাতীয় লেনদেনের পরিমাণ নির্ণয় করতে বলেছে। দেখো প্রথমে আমরা লিখছি মূলধন জাতীয় লেনদেনের পরিমাণ। ক নম্বর রিকোয়ারমেন্টে ছিল মূলধন জাতীয় লেনদেনের পরিমাণ। তো আমরা এখানে একটা ঘর করে অঙ্কটা করতে হয়, সেই ঘরটাও আমি করে নিচ্ছি। এখানে লিখতে হয় তারিখ, এখানে লিখতে হয় বিবরণ, হচ্ছে টাকা টাকা। তো প্রথমে এখানে আমাদেরকে লিখতে হবে যে সালটা রয়েছে সেই সাল 2017, এই অঙ্কটায় আমাদের সাল রয়েছে 2017, মাস রয়েছে মে মাস। তো এবার আমরা দেখব এখানে আমাদের মূলধন জাতীয় লেনদেনগুলো কি কি রয়েছে। তো আমি আগেই বলেছি যে মূলধন জাতীয় লেনদেনগুলো হচ্ছে যে লেনদেনের স্থায়িত্বকাল ব্যবহারযোগ্য সময় 1 বছরের বেশি সময়ের জন্য হবে সেগুলো। তো মে 4 তারিখে হবে না, 7 তারিখে দোকানে সাজসজ্জার পরিবর্তন ব্যয়। তোমরা দেখো এখানে দোকানে সাজসজ্জার পরিবর্তন ব্যয়টা এখানে যাবে, তার কারণ হচ্ছে সাজসজ্জার পরিবর্তন মানুষ দীর্ঘ সময়ের জন্যই করে থাকে, 1 বছরের বা 1 বছরের কম সময়ের জন্য করে না। তো আমরা এখানে লিখব দোকানে সাজসজ্জার পরিবর্তন ব্যয়। দোকানের সাজসজ্জার পরিবর্তন ব্যয়। টাকার পরিমাণ রয়েছে 1 লাখ, এটা আমরা প্রথম ঘরে লিখব, তার কারণ হচ্ছে আমাদের এখানে আরো লেনদেন রয়েছে, সেই কারণে আমাদেরকে প্রথম ঘরে লিখতে হবে। এরপরের লেনদেনটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের এখানে মে 20 দোকানের জন্য ফ্রিজ ক্রয়। ফ্রিজটাও আমাদের দীর্ঘ সময়ের জন্য ক্রয় করা হয়, স্বল্প সময়ের জন্য নয়। তো আমরা এখন লিখব মে 20, তো এখানে আমরা লিখব ফ্রিজ ক্রয়, ফ্রিজ ক্রয়, ফ্রিজ ক্রয়। ফ্রিজ ক্রয় টাকার পরিমাণ রয়েছে 45,000 টাকা, এটা আমরা প্রথম ঘরে লিখব, তার কারণ আমাদের এখানে আরো এন্ট্রি রয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীটা বিদ্যুৎ বিল, এটা মুনাফা জাতীয়, কমিশন মুনাফা জাতীয়, লভ্যাংশ মুনাফা জাতীয়। তার মানে মূলধন জাতীয় আর কোনো লেনদেন আমাদের হাতে নাই, তার মানে মূলধন জাতীয় লেনদেনের পরিমাণ শেষ। এবার আমরা মোট করে দেব, দুইটা মিলে আমাদের এখানে রয়েছে 1,45,000 টাকা। তোমরা জানো যে সাধারণত একটা লেনদেন কমপ্লিট হওয়ার পর নিচে দুইটা দাগ দিয়ে দেখিয়ে দিতে হয়। তো এই টোটাল টাকাটা হচ্ছে আমাদের জন্য মোট। তো মোট আমরা কি পেলাম, মূলধন জাতীয় লেনদেনের পরিমাণ বের করে নিলাম। এখন আমরা দেখাবো খ নম্বর রিকোয়ারমেন্ট। খ নম্বর রিকোয়ারমেন্টে কি চেয়েছে দেখো একটু, উক্ত দোকানের মে মাসের মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে। তো আমরা এখন কি দেখাইছি এখানে, মূলধন জাতীয় লেনদেনের মোট পরিমাণ। এবার আমরা চাইলি এই ঘরটা এটা মুছে দেব, কারণ এখানে আমরা লিখব এখন পরবর্তী রিকোয়ারমেন্ট। এটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের 5 নং সৃজনশীল।
5 এর খ। এখানে কি রয়েছে দেখো, বলতে যে প্রবীর ও সুপ্রিয়া দুইজনের মে মাসের মুনাফা জাতীয় লেনদেনের পরিমাণ। প্রবীর ও সুপ্রিয়া এর মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। ব্যয়ের পরিমাণ। এখন আমরা এখানে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণটা দেখাবো। পথে আমরা যেটা দেখিয়েছি সেটা ছিল মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। আমরা চাইলে এখানে শুধুমাত্র ভিতরের কথাবার্তাগুলো মুছে দিতে পারি, এই একই ঘরের মধ্যে কাজটা করে দিতে পারি। দেখো এবার আমরা দেখবো যে মুনাফা জাতীয় ব্যয়গুলো কি কি রয়েছে। তো দেখতে পাচ্ছি প্রথমেই আমরা মেট 4 এ রয়েছে ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয় করলে সাধারণত টাকা ব্যয় হয়, আর এই টাকাটা ব্যয় হয়, আর এই ব্যয়টা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। তার কারণ মুনাফা জাতীয় লেনদেনটা 1 বছরের কম সময়ের জন্য হয়, আর এখানে যেহেতু পণ্য ক্রয়ের কথা বলা আছে, পণ্য ক্রয় সচরাচর হতেই পারে, তাই এটা মুনাফা জাতীয় লেনদেন। তো আমরা এখানে লিখবো মেট 4 মেট 4 ধারে পণ্য ক্রয়। টাকার পরিমাণ রয়েছে 50,000। এরপরে মে 10 তারিখে রয়েছে পণ্য পরিবহন ব্যয়। পরিবহনটা সচরাচর হয়, অ্যাভেলেবল হয়, সেখানে এটা মুনাফা জাতীয় লেনদেন। পণ্য পরিবহন ব্যয় মে 10। পণ্য পরিবহন ব্যয়। পণ্য পরিবহন ব্যয় টাকার পরিমাণটা রয়েছে 1500। এরপরে আমরা আবার খুঁজবো মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। মে 15 রয়েছে বাট্টা প্রদান 700 টাকা। বাট্টা প্রদান মে 15 তারিখে বাট্টা প্রদান 700 টাকা। এরপরে আমরা আবার খুঁজবো যে মুনাফা জাতীয় লেনদেন আছে কিনা। দোকানের জন্য ফ্রি স্কয়ার যাবে না। বিদ্যুৎ বিল পরিশোধ 1200 টাকা মে 22। বিদ্যুৎ বিল পরিশোধ রয়েছে 1200 টাকা। এবার দেখতে পাচ্ছি আমরা আমাদের এখানে আর কোনো মুনাফা জাতীয় লেনদেন নাই। যেহেতু আমাদের রিকোয়ারমেন্টটা ছিল মুনাফা জাতীয় লেনদেনের পরিমাণ নির্ণয় করো, তাই আমরা মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ লিখলাম। প্রশ্নে যে এন্ট্রিগুলো দেয়া আছে এর বাইরে আর কোনো এন্ট্রি নাই। যেহেতু আর কোনো এন্ট্রি নাই, তার মানে আমাদের আর কিছু লেখারও নাই। এখন আমরা এগুলোকে যোগ করে দেব। দেখি যোগ করলে কত আসে। 53,400। এখানে আমরা লিখে দেই 53,400। তোমরা ক্যালকুলেটরে যোগ করে নিবা, তার কারণ ভুল হতেই পারে। ক্যালকুলেটরে যোগ করলে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। মোট দেখো আমরা এখন সৃজনশীল 5 এর খ এর রিকোয়ারমেন্ট ছিল মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ আমরা এখানে নির্ণয় করে দেখালাম। এখানে টোটাল যে মোট আছে, এই মোটের নিচে আমি এর আগেরটা বলেছি যে মোটের নিচে দুইটা দাগ দিয়ে দেখাতে হবে। এটা অনেক সময় তোমরা ভুল করে থাকো, দাগ দুইটা দাও না, এটার জন্য অনেক সময় নাম্বার কাটা যেতে পারে, তাই একটু খেয়াল করে এই দাগগুলো দিতে হবে। এবার আমরা রিকোয়ারমেন্ট গয়ে যাব।
রিকোয়ারমেন্ট গয়ে দেখো কি বলা আছে, যে উক্ত দোকানের মে মাসের মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। তোমরা জানো যে মুনাফা জাতীয় আয় বলতে যেটা বোঝানো হয়ে থাকে এক বছরের কম সময়ের মধ্যে যে আয়গুলো আমাদের কাছে আসে অথবা যে আয়গুলো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আমরা করে থাকি সেগুলোকে সাধারণত মুনাফা জাতীয় আয় বলা হয়। তো সেদিক থেকে আমরা এখন মুনাফা জাতীয় আয়ের যে এন্ট্রিগুলো রয়েছে সেই এন্ট্রিগুলোর পোস্টিং দেখাবো। তো আমরা চাইলে এখানে শুধুমাত্র এটা পরিবর্তন করে দিতে পারি, কারণ আমাদের রিকোয়ারমেন্ট এখন গ, তাহলে আমরা এখানে লিখে দিব গ। এরপরে আমাদের যে জিনিসটা এখানে চেঞ্জ করে দিতে হবে সেটা মুনাফা জাতীয় আয়ের পরিমাণ চেয়েছে এখানে, তাহলে আমরা এখানে মুনাফা জাতীয় আয় ব্যয় ঠিকঠাক মুনাফা জাতীয় কথাটা ঠিক থাকলো আমরা এখানে শুধুমাত্র আয় লিখে দিতে পারি, আয়ের পরিমাণ। আয়ের পরিমাণ নির্ণয় করতে যাচ্ছি আমরা এখন। আয়ের পরিমাণ নির্ণয় করার জন্য আমরা ঘরটা সেমই রাখতে পারি, শুধুমাত্র তারিখগুলো চেঞ্জ হবে, এন্ট্রিগুলো চেঞ্জ হবে, সেই দিক থেকে আমাদের একটা সুবিধা রয়েছে। আমরা প্রথমে তারিখগুলো মুছে দিচ্ছি, ভিতরের এন্ট্রিগুলো মুছে দিচ্ছি, এখন আমরা যেটা এখানে দেখাবো সেটা হচ্ছে উপরে যেটা লিখে দিয়েছি মুনাফা জাতীয় আয়ের পরিমাণ। এর আগে আমরা যে রিকোয়ারমেন্টটা ছিল সেখানে আমরা দেখিয়েছি মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। তো এখন আয়ের পরিমাণ দেখানোর জন্য আমাদেরকে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে আমাদের আয় কি কি রয়েছে সেটা। তাহলে এটা আবার আমরা এখানে একটু দেখাচ্ছি। তো প্রথম কথা হচ্ছে প্রথমে যে আয়টা রয়েছে 4 তারিখে নাই, 7 তারিখে নাই, 10 তারিখে নাই, 12 তারিখে রয়েছে 18,000 টাকা আয়। তাহলে প্রথমে আমরা এটা লিখে দেব এখানে মে 12। তো 12 তারিখে বলা আছে কি দেখো পণ্য বিক্রয় 18,000 টাকা। আমরা এখানে লিখলাম পণ্য বিক্রয় 18,000 টাকা। পণ্য বিক্রয় করলে সাধারণত আমরা প্রতিষ্ঠানিকভাবে চাই যে একটা পণ্য বারবার বিক্রি হোক। তাহলে আমি যে সংজ্ঞাটা দিয়েছি এখানে যে এক বছরের কম সময়ের মধ্যে যে আয়গুলো আমাদের কাছে আসবে সেগুলো হচ্ছে মুনাফা জাতীয় আয়। তাহলে এখানে বিষয়টা কি দাঁড়ালো, কারণ হচ্ছে পণ্য বিক্রয় আমরা প্রতিষ্ঠান যখন পরিচালনা করতে যাই তখন আমাদের মাঝে একটা জিনিস সবসময় পরিলক্ষিত হয় যে পণ্যটা কত দ্রুত বিক্রি করা যায়। তার মানে একদিনে অনেক পণ্য বিক্রি করতে চাই, সেটা আমরা এক বছর যেতে চাই না। যেহেতু এটা প্রতিনিয়ত বিক্রি হয় আর বিক্রির মাধ্যমে টাকা আমাদের নিকট আসে, তার মানে এটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয়। এরপরে আবার কোন একটি রয়েছে সেটা আমরা দেখতে যাচ্ছি। তো বার্তা বলেন যাবে না 16 যাবে না 16 তারিখ, মে 16 তারিখ বলা আছে ধারে পণ্য বিক্রয়। তো ধারে পণ্য বিক্রয় করা হলে সেটাও আমাদের জন্য আয়। ধারে পণ্য বিক্রয়ের মিনিংটা হচ্ছে এরকম, টাকাটা আমরা একটু পরে পাবো, নগদ পাবো না, তবে এটা আমাদের জন্য ডেফিনেটলি লেনদেন। তবে সেটা কি লেনদেন? ধারে পণ্য বিক্রয় 16 তারিখে বলা আছে যে ধারে পণ্য বিক্রয়। তো ধারে পণ্য বিক্রয় যদি আমরা করে থাকি ধারে পণ্য বিক্রয় করা হচ্ছে 22,000 টাকা। দেখো পণ্যটা ধারে বিক্রয় করেছি ঠিক আছে, কিন্তু ধারে পণ্যটা বিক্রয় করার বিনিময়ে কি ঘটেছে? আমরা টাকাটা পাবো ধারে বিক্রয় করার কারণে, তবে একটু পরে পাবো, কিন্তু আমাদের বিক্রয় হয়েছে। আর যেহেতু বিক্রয় হয়েছে তার মানে সেটা আমাদের জন্য আয় হয়ে দাঁড়িয়েছে। আর বিক্রয় মানে মুনাফা জাতীয় আয়, এটা আমি আগে বলেছি। তো এখন আমরা আর কোনো মুনাফা জাতীয় আয় আছে কিনা সেটা একটু দেখে নেব। 20 তারিখে নাই, 22 তারিখে নাই, 25 তারিখে কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি, কমিশনটা কি? আমরা কোনো কিছু ক্রয় করার বিনিময়ে, কোনো কাজ করার বিনিময়ে যে অতিরিক্ত টাকাটা পেয়ে থাকি সেটা চুক্তিবদ্ধভাবে হতে পারে অথবা অলিখিত ভাবেও হতে পারে। তো এই যে অতিরিক্ত টাকাটা পাই সেটা কি আমরা কমিশন বলে থাকি। আর কমিশনটা অ্যাভেলেবল পেতে পারি, আর কমিশনটা সচরাচর পাওয়ার কারণে এটা মুনাফা জাতীয় আয়ের মধ্যে পড়ে যাবে। তার কারণ বলা আছে কমিশন প্রাপ্তি, প্রাপ্তি হলে সেটা আয়ের মধ্যে যায়। সেটা মুনাফা জাতীয় হতে পারে, মূলধন জাতীয় হতে হবে, কমিশন প্রাপ্তিটা মুনাফা জাতীয় হবে। তো আমরা এখানে লিখে দেই কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি টাকার পরিমাণ রয়েছে 30,000।
এরপরে আমরা দেখবো আর কোনো এন্ট্রি আছে কিনা। 30 তারিখ, মে 30 তারিখে রয়েছে, সেটা হচ্ছে লভ্যাংশ প্রাপ্তি। লভ্যাংশ মানে কি? কোন একটি পণ্য বিক্রির মাধ্যমে অথবা কোন একটি কাজের মাধ্যমে যে প্রফিটটা আমরা করে থাকি, সেই প্রফিটটাকে আমরা সাধারণত লভ্যাংশ বলে থাকি। আর এই লভ্যাংশটা আমাদের জন্য যেহেতু প্রাপ্তি, লভ্যাংশ আমরা চাই সচরাচর পেতে, অ্যাভেইলেবল পেতে। আর যেটা অ্যাভেইলেবল পেতে চাই সেটা নিশ্চয়ই 1 বছরের পরবর্তী সময়ের জন্য যায় না। 1 বছরের কম সময়ের জন্য দৈনিক হতে পারে, মাসিক হতে পারে, 1 বা 2 মাস পরে হতে পারে, এরকম ভাবেই আমরা লভ্যাংশ পেতে চাই। এই কারণে এই লেনদেনটাও মুনাফা জাতীয় আয়। আর যদি এটা প্রাপ্তি হলে সাধারণত আয় হয়। এটা হচ্ছে 30 তারিখ, বলা আছে লভ্যাংশ প্রাপ্তি। লভ্যাংশ প্রাপ্তি রয়েছে টাকার পরিমাণ 2000 টাকা। এবার আমরা দেখতে পাচ্ছি আর কোনো এন্ট্রি আমাদের এখানে নাই। যেহেতু আর কোনো এন্ট্রি নাই, বলতে মুনাফা জাতীয় আয়ের জন্য আর কোনো এন্ট্রি আমরা এখানে খুঁজে পাচ্ছি না। যেহেতু আমরা আর কোনো এন্ট্রি খুঁজে পাচ্ছি না, তার মানে আমাদের এই রিকোয়ারমেন্টের যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনের সমাধানটা এখানে আমরা পেয়ে গেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে এই এন্ট্রি গুলোর যে ব্যালেন্স গুলো রয়েছে সেগুলো যোগ করে মোটটা দেখিয়ে দেওয়া, তাহলে আমাদের মুনাফা জাতীয় আয়ের পরিমাণটা আমরা পেয়ে যাব। আমরা এখানে মোট করে টাকা পেলাম 45,000 টাকা। তোমরা অবশ্যই তোমাদের নিকট আমার পরামর্শ থাকবে যে তোমরা এই কাজগুলো সাধারণত ক্যালকুলেটরে করে দিবা। এখানে আমি মুখে মুখে যোগ করে দিয়েছি বলে তোমরা এই কাজটা করবা না, তার কারণ মুখে মুখে যোগে অনেক সময় ভুল হতে পারে, তবে ক্যালকুলেটরে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। এন্ট্রি ছোট হোক বড় হোক, তুমি অবশ্যই ক্যালকুলেটরে যোগ করে এটা প্রকাশ করবা। আমাদের 5 নম্বর অঙ্কটা আজকে এখানে সমাধান হলো। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে বিভিন্ন যে মাধ্যমগুলি রয়েছে আমাদের মেসেঞ্জার, মোবাইল নম্বর, এই মাধ্যমগুলি যদি তোমরা অবশ্যই নক করবা, আমি চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আর পরবর্তী ক্লাসগুলো পর্যায়ক্রমে এভাবে যদি চলতে থাকে তাহলে পরবর্তী ক্লাসের যে সিলেবাস অনুযায়ী যে চ্যাপ্টারগুলি আমাদের রয়েছে সেই চ্যাপ্টারগুলি আমরা পর্যায়ক্রমে আলোচনার মাধ্যমে আলোচনা করে সৃজনশীলগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। Okay.